নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন। দিয়া পাখি লাভ ইউ। বিয়াদ্দব পোলা, রওশন কোথায় আপনি? প্লিজ এখানে আসুন। রোশান দিয়ার পেট ধরে ওকে ওর বুকের উপর উঁচু করে ধরল। শাড়ির আঁচল পিন থেকে খুলে নিচে পড়ে গেছে। অস্বস্তিতে গা ঘিন ঘিন করে উঠল দিয়ার। হঠাৎ রোশানের হাত আলগা হয়ে আসে আর দিয়া ওর বুকের উপর ধূপ করে পড়ে। দিয়া রোশানের মুখের দিকে তাকাতেই দেখল রোশান চোখ বুজে আছে। দিয়া এবার ওর বুকের দিকে তাকালো, সারা বুক ভিজা। ইয়াহু, বেঁচে গেছি, কিন্তু কাঁদলাম কখন? যখন তোমাকে উঁচু করে ধরেছিল তখন দিয়া পাখি। রওশনের গলা শুনে দিয়ার হাসি মুখ মলিন হয়ে গেল। এতক্ষণ পরে এসে ন্যাকামি করছে। গোসল করব, ব্যবস্থা করে দিন। সে কি, কেন? কিছু তো করিনি তোমরা, তাহলে গোসল কেন? দিয়া রাগী চোখে রওশনের দিকে তাকালো। রওশন হাসতে হাসতে বলল, কি হয়েছে? অপবিত্র হয়ে গেছি আমি, পবিত্র হওয়ার জন্য গোসল করব। এই ব্যাপার, চলো তোমাকে পবিত্র আমি করছি। সকালে না হয় দুজন একসাথেই ফরজ গোসল করে নিব। রওশন দিয়াকে সেভাবেই কোলে নিল যেভাবে রোশান নিয়েছিল। দুই ভাইয়ের নাটক দেখে গা জ্বলে যাচ্ছে। আমার জীবনের সবচেয়ে খারাপ একটা দিন আর রাত গেল। এটা সব হয়েছে আপনার জন্য। আপনাকে বিয়ে না করলে, সবুজ বা তুহিন ভাইকে বিয়ে করলে সুখে শান্তিতে থাকতে পারতাম। কাল থেকে রুমের বাইরে বের হবে না, আর তুহিন সবিজদের আমি বাড়িতে আসা বন্ধ। কেন কেন? ওরা আপনার কোন পাকা দানে মই দিচ্ছে? ওরা আমার পাকা বউয়ের নজর আমার ওপর থেকে সরানোর চেষ্টা করছে। কি আমি পাকা? আপনি পাকা, আপনার 14 গোষ্ঠী পাকা। একদম, সেটা কি আজ জানলে? ফালতু লোক একটা। আপনার সাথে কথা বলাই হলো অপাত্রে দান করা। তোমার দান চেয়েছে কে? আমি তো আমার অধিকারটা বুঝে নিচ্ছি। গেট রেডি ফর দ্যাট দিয়া পাখি। যত সব। সকালে রওশন ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বাইরে বের হলো। দিয়া তখন নাস্তা করছিল। রওশনকে দেখে ওর চোখ আমরার আটি হয়ে যায়। সবাই রওশনকে দেখে মিটিমিটি হাসে। রোশনি, আজ বিকালে ফিরে যাব আমরা, তোরা রেডি থাকিস। আমাকে দেখে সবাই হাসছে কেন? আর দিয়া পাখি মনে হচ্ছে রেগে আছে, কাহিনী কি? রওশন নিজের জামা কাপড় দেখতে লাগলো। সব ঠিকঠাকই আছে, তাহলে ব্যাপারটা কি? ভাইয়া, রাতে ঘুম হয়েছে ঠিকঠাক? আহা, রোশনি আপু, এইভাবে কেউ প্রশ্ন করে? দেখে বুঝতে পারছো না কত ভালো ঘুম হয়েছে? মানে? আর তোরা হাসছিস কেন? বোকার মতো প্রশ্ন করে ফেঁসে গেল রওশন। দিয়া রাগ করে তাঁবুতে চলে গেছে, কারণ টিয়া অনবরত দিয়াকে খোঁজাচ্ছিল। ভাই, রাতের কাহিনী সবাইকে বলার কি দরকার? জামার বোতাম আটকে রাখলেই পারতি, শুধু শুধু ভাবি লজ্জা পেয়ে চলে গেল। তুহিনের কথা শুনে রওশন নিজের বুকের দিকে তাকালো। সর্বনাশ, গতকাল রাতে দিয়া বুকে কামড় দিছিল। সে দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। গলার কাছটাতেও হালকা কেটে গেছে। এটা ইঁদুরের কামড়ানোর দাগ, অন্য কিছু না। হ্যাঁ তো, ইঁদুরই, মেয়ে ইঁদুর। বাপ্পা, ইদানিং ইঁদুর তোমার বুকেও কামড় দেয়, গলায় আঁচড় দেয়। দেখছো কত সৌভাগ্যবান তুমি। রোশনির কথা শেষ হতেই সবাই কিটকিটিয়ে হেসে ওঠে। রওশন রোশনির মাথায় ছোট করে চাটি মেরে তাঁবুর দিকে হাঁটা শুরু করে। আসতে দৌড়া ভাই, তোর বউকে কেউ নিয়ে যাচ্ছে না। তুহিনের কথাই আবার হেসে ওঠে সবাই। ওদিকে দিয়ার তাঁবুর বাইরে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে রওশন, আর দিয়া হাতে একটা কুঞ্চির মতো লাঠি নিয়ে মাটিতে বাড়ি দিচ্ছে। ব্যাপারটা সবাই খুব এনজয় করছে, বিশেষ করে রোশনি। রোশনি দিয়ার কানে কানে কিছু বলে সবাইকে নিয়ে ব্যাকআপ করতে চলে গেল। দিয়া রওশনকে থামিয়ে ওর হাত ধরে বাংলোর ভেতর টানতে লাগলো। উফ, দিয়া পাখি আসতে চলো, পা ব্যথা হয়ে গেছে, দৌড়াতে পারছি না। তাহলে লাফিয়ে লাফিয়ে আসুন। দিয়া রোশানের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর নিজের ওড়নায় বাঁধা একটা তাবিজ বের করে দরজার সামনে ছোট্ট গর্ত করে পুঁতে দিল। রোশনির তাবিজে কাজ হবে না দিয়া পাখি, দাঁড়াও আমি আসছি। কিছুক্ষণ পর রওশন ফিরে আসলো, হাতে একটা পানির বোতল। রওশন এসে রুমের চারিপাশে পানি দিয়ে একটা রেখা টেনে দিল। এখন কি হবে? আগামী পূর্ণিমার আগে রোশন এই রুম থেকে বের হতে পারবে না। এবার চলো, রোশনিকে ঠিক করতে হবে। কেন? রশনি আপুর কি হয়েছে? তোমাকে বাঁচানোর জন্য রোশনি নিজেকে জিনদের কাছে দান করেছে। আজ রাতে জিনরা এসে ওকে নিয়ে যাবে, সেজন্য আজ বিকালে বাড়ি ফিরতে চাচ্ছি আমি। কি?
এটা আগে বলেননি কেন? এখন কি হবে? জানি না, তবে একটা উপায় আছে। রোশনিকে বাঁচাতে গেলে আরেকটা মেয়ের প্রয়োজন। তাকে রোশনির সাহায্যে জিনের সামনে নিয়ে যেতে হবে। এতে মেয়েটাও ওপর থেকে জিনের নজর পড়বে, আর রোশনি ওপর থেকে জিনের ছায়া সরে যাবে। মেয়ে কোথায় পাবেন? সেটাও জানি না, কেউ তো ইচ্ছে করে এসবে ঢুকতে চাইবে না। উফ, কিছুই বুঝতে পারছি না আমি। কেন আমার ভাই এমন হলো, কেন আমি এমন হলাম, আর কেনই বা রোশনির জীবনটা এমন পরিস্থিতির শিকার হলো। যদি আমি রশনি আপু সাজি? না, কি না? আমার জন্য রশনি আপুর আজ এ সমস্যা, আমাকে যেতেই হবে। তুমি না, আমি অন্য ব্যস্ত করব। পূর্ণিমা হতে এখনো 14 দিন বাকি, আর আপনি তো আছেন। আমার কোনো সমস্যা হবে না, বিশ্বাস রাখতে পারেন আমার উপর। রওশন আর কোনো কথা বলল না, সবাইকে নিয়ে বাড়ি চলে আসলো। দিয়া নিজের রুমে বসে আপেল কাটছে, এমন সময় নিঝুম আসলো। ভাবি আসবো? আরে ভাইয়া, আপনি ভেতরে আসুন, আপেল খাবেন? না ভাবি, আসলে রশনিকে খুঁজছিলাম। ও কোথায় জানেন? আপু নিজের রুমে নেই? রশনি তো বাড়িতে নেই। এই সন্ধ্যায় কোথায় গেল বুঝতে পারছি না, কিছু তো বলেও যায়নি। টেনশন করবেন না, আপনি রুমে যান, আমি আপুকে নিয়ে আসছি। বলেই রুম থেকে বেরিয়ে গেল দিয়া। ফুল স্পিডে ড্রাইভ করছে দিয়া। রাত 8টা বাজে তখন। যখন দিয়া বাংলোর কাছে এসেছে, দিয়ার চোখ বাংলোর ছাদে যেতেই দিয়া দেখতে পেল রওশন রোশনি দাঁড়িয়ে আছে, আর ওদের সামনে 25-30 ফুটের মতো লম্বা একটা কালো অবয়ব পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। রওশনের চোখ একদম বাদামি হয়ে গেছে, আর রোশনি প্রচুর ঘামছে। দিয়ার সাথে করে রোশনির জামা এনেছিল, তাই ও চট করে নিচ থেকে জামা পাল্টে নেয়, তারপর ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। আপনি আমার সাথে যেতে তৈরি তো রোশনি? কোনো পিছুটান নেই তো? জি। অপেক্ষা করুন কিছুক্ষণ সময়, আসলে আমরা গন্তব্যে পৌঁছে যাব। রোশন, আপনি রোশনকে ছেড়ে দিন। রোশনকে ছেড়ে দিলে আপনি কি আমার বোনকে ছেড়ে দিবেন? যদি দিতে পারেন তাহলে রোশনকে ছেড়ে দিব আমি। অসম্ভব, রোশনকে কিছুতেই ছাড়বো না আমরা। প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পেয়েছি, সুযোগটা অবশ্যই কাজে লাগাবো। বিদঘুটে আর বিশ্রী আওয়াজ করে হাসতে লাগলো অবয়বটি। রওশন রোশনির দিকে তাকাতে পারছে না। কিভাবে তাকাবে সে? নিজেকে যে বড্ড অপরাধী মনে হচ্ছে রোশনির সামনে। অবয়বটি পেছনে ঘুরতে শুরু করে। যখন পূর্ণরূপে অবয়বটি পেছন ঘুরে রোশনির দিকে তাকাবে, ঠিক তখন সামনে এসে যায় দিয়া। অবয়বটি দিয়ার দিকে তাকাতেই চিল্লিয়ে উঠল। দিয়ার শরীর থেকে সাদা স্বচ্ছ আলোক রোশনি নির্গত হচ্ছে, আর আলোর যতটুকু অংশ অবয়বটার উপর পড়ছে ততটুকু আগুনে ঝলসে যাচ্ছে। ব্যাপারটা অদ্ভুত, তাই না? আগুনের তৈরি জিনকে আগুনে পোড়াচ্ছে। দিয়া অবয়বটার দিকে এগিয়ে যাচ্ছে, কেন যাচ্ছে সেটা দিয়া নিজেও জানে না। অবয়বটি দিয়ার ভয়ে পেছাতে লাগলো, একসময় বিলীন হয়ে গেল রাতের কালো আধারে। দিয়া তখনও এগোচ্ছে। ছাদের একদম কর্নারে এসে পা বাড়াতেই রওশন একটানে ওকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। দিয়া সেন্সলেস হয়ে রওশনের বুকেই ঢুলে পড়ল। বাড়িতে দিয়ার হাত ধরে বিছানার সাইডে বসে আছে রওশন, ওর পাশে রোশনি, নিঝুম আর রিমিকা। রওশন রিমিকার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকাতেই রিমিকা বলে উঠল, দিয়াকে সব জানিয়ে দেওয়া উচিত। তাছাড়া দিয়ার ওপর এখন ওর নিজের জোর নেই, আর আমাদেরও নেই। দিয়াকে এখন ওরা দুজন কন্ট্রোল করবে। তাহলে তো 35 বছর আগের ঘটনা টেনে আনতে হবে, কিন্তু আমরা তো সবটা জানি না। দাদাজান আর চাচাজান জানেন। তোর দাদাজানের রুমটা ভালো করে খুঁজতে হবে। তিনি সব কিছুর ওপর আর নিয়মাবলী লিখে রাখতেন আমাদের উপকারের জন্য, যদি তেমন কিছু পেয়ে যাই। কিন্তু দাদাজানের রুমে তো আমাদের ঢোকার পারমিশন নেই। তুমি তো বলেছিলে দাদাজান আগে থেকেই তার ঘর বন্ধ করে রেখেছেন। তাহলে উপায় কি? আমি আমার দিয়া ভাইকে এভাবে থাকতে দেখতে পারবো না, প্রতিনিয়ত কষ্ট পেতে দেখতে পারবো না। ওরা অনেক শক্তিশালী, আমার দিয়া পাখি কিভাবে ওদের সহ্য করবে? কিছু কষ্ট সহ্য করলে অনেক বড় কিছু প্রাপ্ত করবে দিয়া, এটা বা কম কিসের? তাছাড়া ওকে বুঝতে হবে যে ও আর আগের মতো নেই। আম্মু, আমার শক্তি কি কোনো কাজে আসবে না? তোর বাবারও শক্তি ছিল, কোনো কাজে কি এসেছে? ভবিষ্যৎ এ কি হবে সেটা একমাত্র আল্লাহ জানে। আব্বু কি কিছু জানে? হয়তো জানে। আচ্ছা সবাই চলো, ওদেরকে একা থাকতে দাও। দিয়া উঠলে ওকে খাইয়ে দিস। সারাটা দিন দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে গেছে মেয়েটা। রিমিকা সবাইকে নিয়ে নিচে চলে গেল।
রাত 2টা। হঠাৎ দিয়ার পেটে মোচড় দিয়ে ওঠে। হুড়মুড় করে উঠে বসে দিয়া। পাশের টেবিল হাতড়ে পানির গ্লাস নিতে গেলেই হাত লেগে গ্লাসটা নিচে পড়ে যায়। গ্লাস ভাঙার শব্দে জেগে যায় রওশন। খানিকটা ভয় পেয়ে রুমের লাইট চালায়। খাটের মাঝখানে ছোট্ট বাচ্চাদের মতো হাত পা এক করে হাঁটুর উপর মুখ গুজে বসে আছে দিয়া। কিছুক্ষণ পরপর রওশনের দিকে তাকাচ্ছে আর মেঝের দিকে তাকাচ্ছে। দিয়া পাখি কি হয়েছে? রওশনের শীতল কণ্ঠ শুনে দিয়ার কান্না চলে আসে। পেটসহ সারা শরীরে অসহ্য ব্যথা শুরু হয়ে গেছে। নড়তেও কষ্ট হচ্ছে, তাই নিজেকে এক জায়গায় গুটিয়ে রেখেছে। রওশন বিছানায় এসে বসে দিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, দিয়া পাখি কথা বলো, কেন কোনো সমস্যা হচ্ছে? দিয়ার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। রওশন দিয়ার কান্না দেখে বেশ ঘাবড়ে যায়, কারণ দিয়া হুটহাট করে কাঁদে না। রওশন এবার দিয়াকে শান্ত করার জন্য ওকে আলতো করে জড়িয়ে ধরল। ব্যথায় কুকড়ে উঠল দিয়া। প্লিজ ছাড়ুন, ব্যথা করছে আমার। দিয়ার কান্না মিশ্রিত কণ্ঠে এমন কিছু শুনে হতবাক রওশন, সেই সাথে বেশ চিন্তিত। কোথায় ব্যথা করছে দিয়া পাখি? সারা শরীরে অসহ্য যন্ত্রণা। দিয়া ফুলহাতা জামাসহ ওড়না পেঁচিয়ে রেখেছে গায়ে, তাই রওশন বুঝতে পারছে না ব্যথার কারণ কি। দিয়া পাখি পেছনে ঘুরতে পারবে? দিয়া অসহায় চোখে তাকালো, তাই রওশন নিজেই দিয়ার পেছনে ঘুরে বসে। ওড়নাটা খুলে পাশে রেখে দিয়ার জামার চেনটা খুলে ফেলল। পুরো পিঠটায় অজস্র আঁচড়ের দাগ, খুবই তীক্ষ্ণ ধারালো নখের আঁচড়। পশুদের যেমন হয় ঠিক তেমন। লাল হয়ে আছে সারা পিঠ। রওশনের কপাল থেকে ঘাম ঝরতে লাগলো। রওশন দিয়াকে সাবধানে শুইয়ে দিয়ে দিয়ার পেটের অংশের কাপড়টা তুলল। নাভির নিচটা নীল হয়ে আছে, ডান সাইডে রক্ত জমে আছে। খুব কষ্ট হচ্ছে তাই না? হুম। আমি আম্মুকে ডেকে আনছি। আম্মু এসে তোমার জামা আর পায় না, মানে তোমার শরীরে কোথায় কোথায় কি হয়েছে সেগুলো দেখে বলবে। আমার কি হয়েছে? আমি কি মরে যাব? চোখ মোটা করে তাকালো রওশন। দিয়াও চোখ নামিয়ে চোখ বুজে ফেলল। কিছুক্ষণ পর রিমিকাকে ডেকে দিয়ার কাছে রেখে রওশন রায়হানের কাছে চলে যায়। আব্বু দিয়া কষ্ট পাচ্ছে অনেক, তোমরা প্লিজ কিছু করো। ওর শরীরে প্রতিটা জায়গায় ক্ষত, অতটুকু মেয়ে কীভাবে সহ্য করবে সবটা? এইসবের জন্য তো তুমি দায়ী। তুমি যদি সেদিন রোশনকে না বাঁচাতে তাহলে সবটাই ঠিক থাকতো। কিভাবে নিজের ভাইকে মারবো আব্বু? একই গর্ভে থেকেছি আমরা, ছোটবেলায় এক বিছানায় ঘুমিয়েছি, এক প্লেটে খেয়েছি। ও সব কিছু ভুললেও আমি ভুলতে পারি না। রাতটা কাটতে দাও, সকাল হলেই ভেদের চেষ্টায় নেমে পড়ব। তোমার দাদাজানের ঘরের দরজা এবার খুলবে। কিভাবে? এত বছরে যেটা হয়নি সেটা কাল কিভাবে হবে? রিজনটাই ভুলে যাচ্ছ রওশন। কাল তুমি আর দিয়া একসাথে দরজা খুললেই তবে ভেতরে ঢুকতে পারবে। মনে নেই তোমার মায়ের কথা? এবার জিনদের হাত থেকে মুক্তি পাবো আমরা। কিন্তু দাদাজান কি সত্যি সবটা আগলে রাখতে পেরেছেন? সেটা তো কালই জানবে। এখন রুমে যাও, তোমাকে দিয়ার প্রয়োজন। রওশন রুমে চলে আসে। রওশনকে দেখে রিমিকা এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে বাইরে চলে যায়। রওশন এসে দিয়ার পাশে বসে। দিয়া ব্ল্যাঙ্কেট হাত দিয়ে চেপে ধরে শুয়ে আছে। রওশন ব্ল্যাঙ্কেটের নিচে যেতে গেলে দিয়া ইশারায় মানা করে। শীত করছে যখন তখন ব্ল্যাঙ্কেট মুড়ি দিচ্ছ কেন? এসি অফ করলেই তো হতো। আমারও তো শীত করছে, আমাকেও দাও। না। কেন? আমাকে সেলাই ছাড়া জামা আর পায়জামা পরিয়ে দিয়েছে আম্মু। বারবার উপরে উঠে যাচ্ছে সব। আপনি আর একটা ব্ল্যাঙ্কেট এনে ঘুমান। ফার্স্ট নাইটে গাইয়া বলেছিলাম মনে আছে? তোমার এত বোকা বোকা চিন্তা মাথায় আসে কেন? বাসরে পরে জামা উপরে উঠে যাওয়ার চিন্তা করছো? দেখুন, এখন ঝগড়া করতে ইচ্ছে করছে না, তাই ফাউল কথা বাদ দেন। ব্ল্যাঙ্কেট দিলেই তো চুপ হয়ে যাই, দিচ্ছ না তো। আপনি কি ফকির? আপনাদের বাড়ি আর ব্ল্যাঙ্কেট নাই? আছে, তবে এটাই আমার বউয়ের শরীরে মাদক মিশ্রিত সুবাস লেগে আছে, তাই এটাই আমার চাই। উফ, আচ্ছা নিন এটা, তবে আমার দিকে আসবেন না। কেন? বউকে জড়িয়ে না ধরলে কোনো পুরুষের ঘুম ঠিকঠাক হয় না? এই প্রথম শুনলাম এমন বাণী। আমার সাথে থাকো, অনেক কিছু প্রথম শুনবা, দেখবা, ফিল করবা। তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এর আগে অনেক কিছু তোমাকে উপহার দিয়েছি। কি দিছেন? মনে করো। কিছু দিছেন বলে তো মনে পড়ছে না।
আর আমি বিয়ের পর থেকে এমন কিছুই নেইনি যা আমার লাইফে প্রথম। তার মানে তুমি কি বলতে চাও আমি তোমার লাইফের সেকেন্ড পার্সন যে তোমাকে কিস করেছে, তোমাকে ছুঁয়েছে, তোমার সাথে বাসর করেছে, তোমাকে আদর করেছে? মোটেও না, আমার ফার্স্ট কিসটাও আপনার সাথেই হয়েছে। কারণ আমি কাউকে নিজের কাছে আসতেই দেইনি। আপনি আমায় লুচি বলার ট্রাই করে থাকলে এক্ষুনি ক্ষমা চান, নইলে কিন্তু। আরে আরে রাগ করছো কেন? আমি তো জাস্ট মনে করেছিলাম কিস বাসর সব কিছু ফার্স্ট ফিলিং আমার কাছ থেকেই পেয়েছো। তুমি তো স্বীকারই করতে চাও না। আসো এবারে একটু ঠোঁট কীভাবে খাই সেটা শিখাই। না, দরকার নাই। আমি মানছি আমি আপনার কাছ থেকে অনেক কিছু পেয়েছি। এবার গুড নাইট। রওশন দিয়ার পেটে আলতো করে জড়িয়ে দিয়ার চুলে মুখ গুজে শুয়ে পড়ল, কিন্তু দিয়ার ঘুম আসে না। শুনছেন? দিয়া পাখি, ঘুমাতে দাও। আমার ঘুম আসছে না, কিছু করুন। কি করব? গান শোনান। গান শোনালে কি দিবা তুমি? হ্যাঁ পেয়েছি, আমাকে নিচ থেকে কিস করবে তুমি। ডান। আগে তো ঘুমাই, তারপর না হয় দেখা যাবে এই ব্যাটাকে কি করা যায়। রওশন দিয়াকে বুকে টেনে নিল। দিয়া গুটিসুটি মেরে রওশনের বুকে মুখ গুজে দেয়। রওশন দিয়ার চুলে হাত বুলিয়ে গান গাইতে আরম্ভ করল। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখেরই দোলা। সকালে ঘুম ভাঙতেই দিয়া খেয়াল করলো ওর পেট নড়ছে। আমার পেট নড়ছে কেন? দিয়া উঠে আয়নার সামনে দাঁড়ালো। জামা উঁচু করে পেটের দিকে তাকাতেই দেখলো পুরো পেটটা নীল হয়ে আছে, সাথে হাজারো আঁচড়ের দাগ। ভয় পেয়ে গেল দিয়া, তবুও মুখে প্রকাশ করলো না, কারণ জিনের সামনে গেলে এমন অদ্ভুত জিনিসের সামনে পড়তে হবে এটা তো স্বাভাবিক। দিয়া ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। ওদিকে রওশন ঘুমের মধ্যেই দিয়ার সাইডে হাত রেখে, কিন্তু দিয়াকে পাচ্ছে না। 2 মিনিট দিয়ার সাইডটায় হাত বুলিয়ে যখন দিয়াকে না পায়, তখন ভয়ে ধরফরিয়ে ওঠে। সারা রুমে চোখ বুলিয়ে নিল, দিয়া কোথাও নেই। দিয়া কোথায়? এত সকালে কোথায় গেল ও? আর দিয়ার গায়ে ব্যথা সেটা কি কমেছে? ঠিক তখনই ওয়াশরুমের দরজা ঠেলে বাইরে আসলো দিয়া। পরনে কুচিবিহীন একটা গোলাপি শাড়ি, চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে, পায়ের নুপুর ঝুনঝুন করে তালে তাল মেলাচ্ছে। এখন কেমন আছো? ঠিক আছে, কিন্তু সারা শরীরে কিসের দাগ? ওগুলো জিনের আঁচড়ের দাগ। পেটের নিচটা নীল কেন? জানার কি খুব প্রয়োজন? অবশ্যই, না জানলে বুঝবো কি হবে। জানেন, আজ সকালে মনে হলো আমার পেট নড়ছে, ভেতর থেকে কেমন কেমন জানি লাগলো। তুমি প্রেগনেন্ট দিয়া, আর আমাদের টুইন বেবি হবে, একটা ছেলে একটা মেয়ে, দুইজন অর্ধেক জিন অর্ধেক মানুষ। কথাটা শোনা মাত্র দিয়ার মাথায় ঝিলিক দিয়ে উঠল, হাত পা কাঁপছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। দিয়ার হাত অটোমেটিক ওর পেটে চলে যায়। তুমি যদি না চাও তাহলে বেবিদের রাখবো না আমি দিয়া পাখি। আমার দাদাজান বলেছিলেন আমাদের বংশের সব ছেলেদের প্রথম সন্তান যমজ হবে, আর জিনের বৈশিষ্ট্য থাকবে ওদের মাঝে। আমি আর রোশন তেমনই হয়েছি, এবার আমার বেবিদের হবে। আমাদের বেবি? প্রথমবার সন্তান এমন হয়, পরেরবার ঠিক হয়ে যায়, তবে এরা অনেক ভোগায়। তাই বলছি যদি বলো তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখি, কাল তোমাকে নিয়ে অ্যাবর্শন করিয়ে আনবো। কথাটা শুনে দিয়ার পৃথিবী যেন থমকে গেল। ওর প্রথম সন্তান এরা। রওশন কিভাবে ভাবলো এ কথা? আমার বেবি আমার কাছে থাকবে। দিয়া বাকি তুমি সামলাতে পারবে না ওদের? ওদের ওপরে ইপ্রিতের ছোঁয়া আছে, ওরা অনেক খারাপ হবে। অদ্ভুত মানুষ আপনি, নিজের সন্তানদের মেরে ফেলতে চান। ওরা তোমাকে মেরে ফেলতে এসেছে, তোমাকে কষ্ট দিতে এসেছে। আপনি কি চান ওদের মেরে আমি নিজেকে মারি? বাই দ্য ওয়ে, এত তাড়াতাড়ি বেবি হলো কেমনে? বিয়ের 6 মাসও হলো না এখনো, অথচ বেবিরা চলে এসেছে। ধুর, এখন বেবি সামলাবো নাকি নিজেকে, কিছুই বুঝতেছি না। এই জন্যই বলছি অ্যাবর্শন করিয়ে ফেলতে। আপনার সমস্যা কি? ওরা ভালো না তাই তো? তো কি হয়েছে, পৃথিবীতে যে শুধু ভালো বেবি আসবে তার তো কোনো এগ্রিমেন্ট করা নেই। অনেক বেবি তো
ভালো হয়ে জন্মায়, সঙ্গ দোষে তো ওরা বিগড়েই যায়। আমার বেবিরা খারাপ হয়ে এসেছে, আমরা না হয় ওদের ভালো করে নেব। উপরে চলো। উপরে যাব মানে? আমি এখনো বাচ্চা মরার শখ নেই আমার। ধুর, উপরে মানে ছাদে চলো। দাদাজান রুমে গিয়ে উপায় খুঁজতে হবে। বাবা তোমাকে নিয়ে যেতে বলেছিল। এই অবস্থায় আব্বু দেখলে কি ভাববে? রশনি থ্রি কোয়ার্টার প্যান্ট আর গেঞ্জি পরে বাড়িতে থাকে। আব্বু কিছু ভাবিনি, কারণ এসব এখন কমন। মডার্ন মেয়েরা এগুলোতে অভ্যস্ত, তাই তোমাকে এই কুচি ছাড়া শাড়িতে কিছু ভাববে না। আরে রশনি আপু তো মেয়ে, আর আমি বাড়ির বউ, এইভাবে দেখলে অভদ্র ভাববে। বাড়ির বউ কি কখনো মেয়ে হয় না? আমার আব্বু আম্মু কি কখনো তোমাকে বউ ভেবেছে? সবসময় নিজের মেয়ের মতো দেখেছে। ইনফ্যাক্ট রশনির চেয়ে ভালো তোমাকে বেশি বেসেছে। তাহলে আব্বুদের বলেন মেয়ে হিসেবে আমাকে একটা বিয়ে দিতে, তাদেরও তো জামাইয়ের শখ আছে, বেশ হবে। উফ, আল্লাহ, তুমি এর কার পাল্লায় ফেলালে আমায়? মেয়েটা দুদিন পর 2টা বাচ্চার মা হবে, তবুও সেন্সিটিভ হয় না? মানে? কিছু না, চলো। রওশন দরজার দিকে হাঁটতে গেলেই রায়হান দরজাটা নক করে। দিয়া রায়হানকে দেখে চট করে পেছনে ঘুরে যায়। রায়হান খানিকটা ভেবাচেকা খায় দিয়ার কাজে। রওশন, মামনি ওদিকে ঘুরে আছে কেন? তোমার মামনি আজ কুচি ছাড়া শাড়ি পরেছে। এভাবে তোমার সামনে আসলে নাকি তুমি অভদ্র ভাববে, তাই ওই দিকে ঘুরে তাকিয়ে আছে। মানে? তুমি তোমার মামনির কাছ থেকে শোনো। আমি ফ্রেশ হতে গেলাম, ভুলেই গেছিলাম আমি এখনো ব্রাশ করিনি। আচ্ছা, যা। রওশন চলে যেতেই রায়হান পকেট থেকে 2টা আংটি বের করল। মামনি এদিকে ঘোরো। আব্বু আমাকে ফকিনি ফকিনি লাগছে, পরে কথা বলবো, ঘোরা যাবে না। আমার আম্মাও কুচি ছাড়া শাড়ি পরতো মামনি। আর কে বলেছে কুচি ছাড়া শাড়ি পরলে ফকিন্নি লাগে? আমার তো মনে হয় খুব সুন্দর লাগে। তাহলে তো ফেরাই যায়। দিয়া পেছনে ঘুরতেই রায়হান দিয়ার হাতে আংটিগুলো পরিয়ে দেয়। তারপর সাইডে রাখা টেবিলের ওপর থেকে পানির গ্লাস উঠিয়ে একটা লকেট ভিজিয়ে দিয়াকে সে পানি খেতে দেয়। কিসের পানি এটা? আর 2টা আংটি কেন? আংটি দুটো আমার ছেলে মেয়েদের জন্য, আর পানিটা তোমার সুস্থতা কাম্যর জন্য। পেটে ব্যথা করলে এই লকেটটা ভিজিয়ে পানি খাবে। দিয়ার হাতে একটা লকেট দিল রায়হান। দিয়া লকেটটা উঁচু করে দেখল, লকেটের উপর আরবি হরফে ছোট ছোট করে কিছু একটা লেখা। টিয়াদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কাঁদছে টিয়া। পরশু ওর বিয়ে। ছেলেটাকে কি করে, কোথায় থাকে কিছুই জানে না ও। বলতে গেলে জানতে চায়নি ও। ছেলেসহ ছেলেদের বাড়ি থেকে কিছু মানুষ এসেছে আজ টিয়াকে নিতে। কিছু শপিং করিয়ে দেবে টিয়াকে, সেই সাথে কিছু গহনা কিনতে হবে, যার জন্য টিয়াকে প্রয়োজন। সবুজ, তুই আর আমি কি সত্যি আলাদা? আমরা কি কখনো এক হতে পারবো না? তুই সত্যি সত্যি বিয়ে করে নিচ্ছিস? করবি না? করবি নাই বা কেন? তুই তো আমাকে তোর লাইফে প্যারা মনে করিস। তোর ভালোবাসা পাওয়ার যোগ্যতা তো আমার নেই, তবুও কেন কেন এত কষ্ট হচ্ছে আমার? সবটা মেনেও মানতে পারছি না কেন? কিরে চুন্নি, কি করিস ছাদে? কণ্ঠটা শুনে তিয়ার বুকের ভেতর ছ্যাদ করে উঠল। সেই চিরচেনা কণ্ঠ, কিন্তু সে এখানে আসবে কেন? তারও তো বিয়ে, নিজের বিয়ে ছেড়ে কেউ। ডাইনি, পেছনে তো তাকা। টিয়া এবার পেছনে তাকালো। সবুজ আর তিথি দাঁড়িয়ে আছে। তিথির হাতে একটা ছোট্ট ব্যাগ, হয়তো বিয়ের কোনো কিছু, নতুবা ওর নিজের কোনো জিনিস। টিয়া পেছন ঘুরে আবার আকাশের দিকে চেয়ে রইল। পাত্তা দিল না আমাদের। দেখলি তো সবুজ বিয়ের সময় হলে মানুষের কত পরিবর্তন হয়। প্যাকেটটা তুই দে, আমি নিজে গিয়ে অন্য কাজগুলো দেখি। তিথি চলে যেতেই সবুজ প্যাকেট নিয়ে টিয়ার কাছে গেল। টিয়ার সামনে প্যাকেটটা উঁচু করে ধরে নাচাতে লাগলো। সবুজ, বিরক্ত করিস না, নিচে যা। 2 দিন পর তো বিয়ে হয়ে যাবে, আপাতত এই 2 দিন বিরক্ত করতে দে, এরপর থেকে আর করব না। তুই প্লিজ নিচে যা, ভালো লাগছে না আমার, একা থাকতে চাই আমি। কেন ভালো লাগছে না কেন? টিয়ার এবার প্রচণ্ড রাগ হচ্ছে। এমনিতেই ওর মন মেজাজ খারাপ, তার উপর সবুজে সে কাটা খায়ে নুনের ছিটা দিচ্ছে। তোর বউকে তো দেখালি না। তোর নজর লেগে যাবে, একেবারে বিয়ের দিন দেখিস তোর বর দেখতে কেমন, দেখেছিস? ভালো। দেখতে হবে তো,
কারবার। চল এবার শপিংয়ে যেতে হবে আমাদের। তুই যাচ্ছিস? বারে, আমার বেস্টির বিয়ে, ওর জন্য সব কিছু তো আমারই পছন্দ করতে হবে। এমন সময় টিয়ার ফোনে তিথির মেসেজ আসে। 2 দিন পর তো সারা জীবনের জন্য সবুজেরকে পাবি। এখন পিরিত কম করে নিচে আয়, নয়তো বিয়েটাই বন্ধ হয়ে যাবে। আর শোন, সবুজ তোর জন্য একটা আংটি কিনেছিল, হয়তো দিয়েও দিছে, ওইটা হাতে রাখিস, আন্টি খুশি হবে। টাটা পিপি। মেসেজটা পড়ে টিয়া সবুজের দিকে তাকালো। সবুজ মুখ গোমরা করে প্যাকেটটা নেড়ে চেড়ে দেখছে। টিয়া সবুজের কাঁধে হাত রাখে। সবুজ চোখ উঠিয়ে টিয়ার দিকে তাকায়। মেয়েটার চোখ মুখ এখনো ফুলে আছে। কিরে পেতনি, কিছু বলবি? আই লাভ ইউ। টিয়ার মুখে হঠাৎ ভালোবাসার কথা শুনে অপ্রস্তুত হয়ে যায় সবুজ। টিয়া সবুজকে চুপ থাকতে দেখে বলে উঠল, এটাই ভাবছিস তাই না? আমি নির্লজ্জের মতো কেন ভালোবাসার কথা বললাম? কি করব বল, তোকে ছাড়া যে আমি কিছু ভাবতে পারি না। আর তুই তুই সবসময় আমাকে ইগনোর করিস, রাগিয়ে দিস। কাল সারা রাত কেঁদেছি এটা ভেবেছি তুই আমাকে কেন পছন্দ করিস না। ইভেন আমি জানতেও চাইনি আমার পর কে। আর তুই এতটাই নির্দয় যে হাসি মুখে নাটক করে গেলি। বাহ, তোর নাটকে প্রশংসা না করে পারছি না। তোকে 1 মিনিট আগে অবধি ভালোবাসতাম, তবে না, আর না। তোর ফালতু ড্রামা বন্ধ কর। আর না মানে কি, মনে রাখিস আমি ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবি না তুই, কারণ সুযোগটাই পাবি না। নাটকে কথা বলছিস? হ্যাঁ, নাটক করছি, কারণ আমি জানতাম তুই নিজেই আমাকে তোর মনের কথা বলবি। আসলে কি জানিস, তোর ইগো বেশি, ভাঙবি তবু মচকাবি না। ভালোবাসিস তবু দেখাতে চাস পছন্দ করিস না। তোদের মেয়েদের এত ড্রামা মনে আসে কিভাবে? দিয়ে একজন ফ্যাচ ফ্যাচ করতে করতে সেই রজন জিজুকে বিয়ে করলো, আর একটা তুই গুন্ডামি দেখাস। দিয়া নামে একদম কিছু বলবি না, ওর জন্যই আমাদের লাইফে তুই এসেছিলি। এটা ঠিকই বললি, কিন্তু এটা বলতে পারলি না না যে ওর জন্যই তুই আমাকে আর আমি তোকে পেয়েছি। আমি বিয়ে করব না। ওকে ফাইন, কোনো ব্যাপার না। আমার কাজিন অনেক সুন্দরী। কি? কোন কাজিন? আরে ওই যে আছে না, ফর্সা করে লম্বা, বিদেশি টাইপের। তুই ওকে পছন্দ করিস? ও, এর জন্যই আমি মাত্র এখন নিজের মনের কথা বললাম, তখন তুই কিছু বলি না। তো যা না, তোর ওনাকে বিয়ে কর, আর আমাকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দে। ছাড়ার জন্য এত কষ্ট করে বিয়ে অবধি আসিনি। যেটা শুনতে চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। এবার সবুজের ভালোবাসা দেখবে, সবুজের রঙে রাঙাবো তোকে। বলেই কোলে তুলে নিল টিয়াকে। সিঁড়ি দিয়ে টিয়াকে কোলে নিয়ে নামছে সবুজ। সবুজের বন্ধুরা সিটি দিয়ে সবুজকে উৎসাহ দিচ্ছে। দাদাজানের ঘরের সামনে দাঁড়িয়ে আছে রওশন, দিয়া, রিমিকা, রোশনি আর রায়হান। রায়হান দরজার সামনে এসে দাঁড়িয়ে দিয়ার কাছ থেকে লকেটটা নিয়ে দেয়ালে ছোঁয়ালো। তারপর দিয়াদের ইশারা করলো যেন রওশন অ্যান্ড দিয়া একসাথে দরজায় হাত রাখে। ট্রাম শব্দ করে দরজা দুদিকে খুলে যায়। দিয়া ভেতরটা একবার উকি দেয়। এটা কতদিন পর পর পরিষ্কার করা হয়? টানা 29 বছর পর দরজা খুলতে পেরেছি আমরা। রওশনের কথা শুনে দিয়া ড্যাব ড্যাব করে ঘরটার দিকে চেয়ে রইল। ঘরের ভেতরটা কোনো লাইব্রেরির চেয়ে কম না। বিশাল বড় একটা বইয়ের তাক, অসম্ভব হাদিস আছে ওখানে। দক্ষিণ দিকে জানালা, আর সেখানে একজনের শোয়ার মতো একটা চৌকি রয়েছে। উত্তর দিকে আল্লাহর নামে দেয়ালে হরফ কাটা। পূর্ব দিকে সাদা জুব্বা আর কিছু জায়নামাজ। পশ্চিম দিকে একটা জায়নামাজ বিছিয়ে রাখা হয়েছে, আর তার উপর একটা কোরআন শরীফ। কতটা সুশ্রী একটা ঘর, এক বিন্দু ধুলাও কোথাও নেই। দেখে মনে হচ্ছে না যে এই রুমটা টানা 30 বছর বন্ধ ছিল। সবাই ঘরের ভেতরে ঢুকলো। দিয়া একধানে বইয়ের তাকটার দিকে তাকিয়ে আছে। একটা বই সোনালি আভায় জ্বলজ্বল করছে। দেখুন ওই বইটা কেমন জলজল করছে। দিয়ার কথা শুনে সবাই তাকটার দিকে তাকালো, কিন্তু কোনো উজ্জ্বলা কারোর চোখে পড়ল না। রওশন এসে দিয়ার হাত টেনে চৌকিটায় বসালো। দিয়া প্রথমে বসতে না চাইলেও গায়ে ব্যথার জন্য বসে গেল। বাড়ির সবাই প্রতিটা বই খুলে চেক করছে,
কোথাও দাদাজানের লেখা কিছু আছে নাকি। ঠিক তখন দিয়ার চোখ বিছানো জায়নামাজের দিকে যায়। কোরআন শরীফের এক এক পাতা উল্টে যাচ্ছে আপনা আপনি। দিয়া আর ওদিকে তাকালো না, ভয় লাগছে ওর। ওদিকে পেটের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। দিয়া উঠে রওশনের পাশে এসে দাঁড়ায়। কি হলো, উঠে এলে কেন? যাও গিয়ে বসে থাকো। পেটের মধ্যে বিশ্বযুদ্ধ শুরু করে দিছে বেবিরা, বসে থাকতে পারছি না। বেবিগুলো সময়ের তুলনায় বেশি বেড়ে উঠবে আর ওদের শক্তি প্রকাশ করবে, বলেছিলাম তো তোমাকে। উপরের তাকে একটা বই জলজল করছে, ওটা নামান না কেন? ওটা দেখতে চাই আমি। কোনটা, ভালো করে বলো। দিয়া হাতের ইশারায় একটা বই দেখালো। রওশন টুল নিয়ে বইটা পাইল। এটা কোনো বই না, ডায়েরির মতো নিউজ প্রিন্টের খাতা। সাইড দিয়ে সেলাই করে কালো মলাট লাগানো, উপরে বড় বড় করে লেখা জিন রহস্য। এটার কথা বলছিলে? হ্যাঁ হ্যাঁ, এইটাই, এখানে সব কিছু আছে। রওশন বুঝলো দিয়া নিজে না, ওর বেবিরা দিয়াকে কন্ট্রোল করছে। ওর বেবিরা দিয়াকে দিয়ে ওকে কিছু বলতে চায়। রওশন ডায়েরি সহ সবাইকে নিয়ে চৌকিটার কাছে বসলো। দিয়া রওশনকে পড়তে বলল। রওশন খাতাটা খুলল, দেখল উপরে 1984 সাল লেখা, মানে 35 বছর আগের ঘটনা। সেই দিন ছিল বৈশাখের প্রথম দিন। আমি, রাদিন এবং আমার ছোট্ট ছেলে রমজান আমরা গিয়েছিলাম এক ছেলের ওপর থেকে জিন আছর সরাতে। গ্রামের রাস্তা ধরে হেঁটে চলেছি আমরা দুজন। ইটের বাঁধানো রাস্তা হওয়ায় রমজান হাঁটতে পারছিল না, তাই ও বিশ্রাম নিয়ে নিয়ে হাঁটছিল। হঠাৎ দেখি পাশের খালের পথ ধরে হারিকেন হাতে একজন লোক হেঁটে আসছে। সম্ভবত যাদের বাড়ি যাব তাদের বাড়ি থেকেই পাঠিয়েছে। সে এসে আমাকে লম্বা সালাম দিয়ে কুশল বিনিময় করলো, তারপর বলল, হুজুর, আমাকে বাড়ি যাইতে হইলে কিন্তু এখনো আরো 1 ঘন্টা হাঁটন লাগবো, যাইতে পারবেন তো? আমি হেসে তাকে উত্তর দিলাম যে হ্যাঁ, যেতে পারবো। তারপর শুরু হলো আমাদের তিনজনের পথ চলা। লোকটা নানা কথায় আমায় ভয় দেখানোর চেষ্টা করতে থাকে, আবার একা একাই হেসে ওঠে। যখন আমরা গ্রামের একদম মাঝামাঝি চলে আসি তখন লোকটা হঠাৎ উধাও হয়ে যায়। আমরা দাঁড়িয়েছিলাম দুপাশে ঘেরা বাঁশ বাগানের মাঝখানে। সামনে ছোট্ট একটা খাল আর তার উপরে বাঁশের তৈরি সাঁকো। রমজান আমার হাত ধরে ঝাঁকিয়ে সামনে তাকাতে বলল, রমজান, কোনো সমস্যা? আব্বা, সামনে দেখেন, আমাদের সাথে যে এসেছিল সে সাইকোর উপরে উড়ছে মনে হচ্ছে। সামনে তাকালাম আমি। হ্যাঁ, সেই লোকটাই, তবে আকারে দ্বিগুণ বেড়ে গেছে। মুখটা ঝাপসা, বিদঘুটে আওয়াজ করে আসছে। যদিও ভয় করছিল, তবুও রমজান আছে সাথে, ভয় পেলে চলবে না। আর আমরা নিজেরাই যদি ভয় পাই তাহলে মানুষদের সাহায্য করব কীভাবে? বুকে বল সঞ্চয় করে রমজানকে বললাম আজান দিতে, আর নিজে আয়তাল কুরসি পড়া শুরু করলাম। আব্বা, গলা দিয়ে সুর বের করারও শক্তি পাচ্ছি না। তুমি আয়তাল কুরসি পড়ো, আমি আজান দিচ্ছি। আজান দিতে শুরু করলাম, অনেক জোরে আজান দিচ্ছি। পাশে দাঁড়িয়ে রমজানও জোরে জোরে আয়তাল কুরসি পড়ছে। তবে আমাদের দুজনের গলার পাশাপাশি এটাও শুনতে পাচ্ছি যে কিছু কাকের কাকায়ের কাতর ধ্বনি, মাঝে মাঝে কুকুরের কান্না, কখনো বা শেয়ালের ডাক। আজান থামালাম একটা আওয়াজ পেয়ে। ঠিক করলি না তোরা, তোদের কখনো ভালো হতে দেব না আমি। আজ বেঁচে গেলে কিন্তু বেশি দিন বাঁচবি না। বসে পড়লাম দুজনে, যেন কত দিনের ঝড়ের কবল থেকে আজ রক্ষা পেলাম। নিজেদের শরীর বন্ধ করে নিলাম যেন সামনের পথে আর কোনো সমস্যা না হয়। চাঁদের আবছা আলোয় হেঁটে হেঁটে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। বিপদ ঘটল বাড়ির উঠানে। বাড়ির আয়তন মেপে দেখলাম 4 কাঠা জমির 2 কাঠায় বাড়ি, 1 কাঠায় গাছপালা, আরেক কাঠায় সামনের উঠান। আর সেই উঠানে আমাদের দিকে চেয়ে বসে আছে একটা কাক আর একটা কুকুর। বুঝতে বাকি রইল না যে এরাই সে। ওদের ডিঙ্গিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। বাইরে থেকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। 3-4 জন লোক হারিকেন নিয়ে বাইরে চলে আসলো। সবার চোখের কোণে পানি শুকিয়ে আছে। ছেলেটার বাবা আমাদের দেখেই কেঁদে ফেলল। হুজুর আহেন, নেহেন আমার পোলাটার কি অবস্থা। ওরে বাজান হুজুর। সব ঠিক হয়ে যাবে। ভেতরে ঢুকতেই দেখলাম একটা 5-7 বছরের বাচ্চা
ছেলে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। গন্ধে গা গুলিয়ে উঠল। ছেলেটাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। হাত পায়ের নখগুলো কয়লার মতন কালো, দাগগুলো অত্যাধিক লম্বা। ছেলেটার কাছে যেতেই ও বলে উঠল, এইখানেও চলে এসেছিস? লাভ নাই, কিছু করতে পারবি না তুই। আমি আমার নিয়ম মতন ওর চিকিৎসা করতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। শেষে নিজের গলা থেকে আল্লাহর নামের লকেটটা খুলে চেপে ধরলাম ছেলেটার কপালে। জুড়ে জুড়ে সূরা জিন তেলাওয়াত করছি। রমজান কোরআন শরীফ মেলে সূরা বাকার থেকে শুরু করে সূরা নাস অবধি পড়তে লাগলো। ছেলেটার শক্তি যেন দ্বিগুণ হয়ে গেল। 7 জন ধরে চেপে রাখলো, ব্যাগ পাচ্ছি না ওর। ভোর 4টার কাছাকাছি দূর থেকে আজান প্রতিধ্বনি শোনা যাচ্ছে। ছেলেটার চোখগুলো রক্তের মতন লাল হয়ে গেল। ভেবেছিলাম শুধু তোদের ক্ষতি করব, কিন্তু না, তোদের পুরো পরিবারকে শেষ করে দেব। তারপর থেকে আমার ভেতরে অদ্ভুত পরিবর্তন হতে শুরু করে। খেতে পারি না, ঘুমাতে পারি না। ঘটনার 14তম দিন হঠাৎ রমজান নিখোঁজ হয়ে যায়। ওর খোঁজ আবার পাওয়া যায়নি। দেখতে দেখতে কেটে গেল আরও 1 মাস। সেই দিন আমি চৌকিতে বসে জিকির করছিলাম, এমন সময় চারদিকে আঁধার ঘনিয়ে আসে। ভয় পেলেও জিকির করা বন্ধ করিনি আমি। হৃদয় কেঁপে কেঁপে উঠছে। এমন সময় পশ্চিম পাশের জায়নামাজের চারিপাশ আলোকিত হতে শুরু করে। শুধু জায়নামাজটা জ্বলছে। আর একটু স্থির হয়ে তাকাতে দেখলাম একজন সাদা জুব্বা পরা ব্যক্তি দাঁড়িয়ে আছে। ভয়ে ঘাম ছুটে গেছে আমার। ঠিক তখনই উনি আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওনার কণ্ঠ শুনে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এত সুন্দর কণ্ঠ মনে হয় আমি আমার জীবনে এই প্রথমই শুনলাম। কোনো রকম সালামের উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম। এরপর কিছুক্ষণ ঘরে নীরবতা বিরাজ করলো। এদিকে আমার কৌতূহল বেড়েই চলেছে। সেই দিন ওনাকে প্রশ্ন করলাম, কে আপনি? এখানে কি চান? আপনাকে কিছু সংবাদ দিতে চাই। আমাকে আপনার হুজুর নিজামুদ্দিন পাঠিয়েছেন। নিজের শিক্ষকের নাম শুনে স্থির নিঃশ্বাস ফেলি। এরপর মনকে শান্ত করে জিজ্ঞাসা করি, কি খবর? আপনার ছেলে রমজান আর বেঁচে নেই। গতকাল রাতে ইফরিতরা তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছিল। হুজুর ওনার জানাজা করিয়েছিলেন। মাথা ঝিমঝিম করতে লাগলো। সেই দিন বুঝলাম ছেলে হারানোর কষ্ট কি। পা দুটো অবশ হয়ে আসতে লাগলো। তখন উনি আবার বলে উঠলেন, আপনার বংশ পরম্পরায় প্রথম সন্তানের যমজ সন্তান হবে, তবে তারা পুরোপুরি মানুষ হবে না। আর মানুষ হলেও তাদের কাছে থাকবে আপনার এবং হুজুর নিজামুদ্দিনের অর্জিত শক্তি। কারণ ইফরিতরা ওয়াদা করেছে ওরা আপনার পুরো পরিবারকে শেষ করবে। আমার ছেলে রমজান? হুজুর এটাও বলেছে যে আপনার বড় ছেলে রায়হানের প্রথম সন্তান হবে মানুষ। দ্বিতীয় সন্তানের যখন 5 বছর বয়স হবে তখন ইফরিতরা তাকে নিয়ে যাবে। এদের থেকে রক্ষা পাবো কিভাবে? আপনাদের বংশে এমন যমজ সন্তান আসবে যার একজন হবে ছেলে আর একজন হবে মেয়ে। ওরাই আপনাদেরকে রক্ষা করবে। আর ওরা তখনই শক্তি পাবে যখন ওদের মা মারা যাবে। আর পড়ল না রওশন। রিমিকা দিয়ার দিকে তাকিয়ে আছে। দিয়া চুপচাপ বসে আছে। রওশন দিয়াকে কোলে নিয়ে ঘরে চলে গেল। রওশন এসব মানবে না। ও এখন দিয়াকে এমন পরিস্থিতিতে পড়তে দেবে না। তাহলে কি উপায় আব্বু? আমরা সত্যিই চাই না পিচ্চি ভাবির কিছু করে নিজেদের বাঁচাতে। জানি না কি হবে। রওশন রুমে এসে দিয়ার ওড়না নিল। তারপর দিয়ার হাতে ওড়নার এক পাশ বেঁধে নিজের হাতে এক পাশ বাঁধল। আমার চোখের সামনে থেকে একদম নড়বে না। যা লাগবে সব রহিমা খালাকে বলবে। যেটা 35 বছর আগে ঠিক হয়ে আছে সেটার তো বর্তমানে ঘটবেই। সো জাস্ট চিল। চলুন আজ লং ড্রাইভে যাই। চুপচাপ ঘুমাও, না হলে মারবো। মারবেন? নারী নির্যাতন কেস করব, পরে জেলের ভাত খেতে হবে কিন্তু। প্লিজ দিয়া পাখি, প্লিজ। আর পারছি না এসব শুনতে, পারছি না সহ্য করতে। আমিও তো মানুষ। প্রথমে রৌশন, তারপর তোমার অপারেশন, তারপর সেদিন তোমার আর রৌশনের ঝামেলা, আর এখন তুমি আর বেবিরা।
আপনিই পাঠিয়েছিলেন আপনার ভাইয়ের কাছে। কি করব, আর যে কোনো উপায় ছিল না। তবে আমি জানতাম তোমার কোনো ক্ষতি হবে না, কারণ কোনো জিনই বিবাহিত মেয়েদের ওপর নজর খাটাতে পারে না। ইন্টেলিজেন্ট বেটা। কি? কুছ নেহি। যাই হোক, যা হওয়ার তাই হবে। ফিউচার নিয়ে ভেবে প্রেজেন্ট নষ্ট করার কোনো মানেই হয় না। আচ্ছা, আমাদের বেবির নাম তাহলে ঝুনঝুনি ফাইনাল? না না, এটা করে ভালো নামও রাখতে হবে। রেডি থাকবে, কাল তোমাকে নিয়ে হসপিটালে যাব। দিয়ার উচ্ছ্বাসিত মুখ এক নিমিষে মলিন হয়ে গেল। রওশন কি চাচ্ছে? তবে কি রওশন অ্যাবর্শন করিয়ে ফেলতে বলবে দিয়াকে? পরদিন বিকালে ডাক্তারের কাছ থেকে বাড়ি ফিরল রওশন দিয়া। কাঁদতে কাঁদতে দিয়ার চোখ মুখ ফুলে গেছে, তবুও নির্দয়ের মতো রওশন দিয়াকে ফেলে অফিসে চলে গেল। দিয়া পেটে হাত বোলাচ্ছে আর অনবরত কাঁদছে। ঠিক তখনই তিথি আসলো। ও দিয়াকে নিয়ে যাবে। সবুজ টিয়ার বিয়ে শেষ না হওয়া পর্যন্ত দিয়াকে তিথি নিজের কাছেই রাখবে। দিয়া বেবি, কই তুই? তুই যাও, কাল সবুজের বিয়ে আর তুই এখানে? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। প্রথমবার হয়নি তো কি হয়েছে, পরের বার হবে। যাব না আমি, প্লিজ জোর করিস না। তুই না গেলে ওরা বিয়ে করবে না। সব জেনে শুনে ওদের বিয়ে ভাঙতে চাচ্ছিস? নে তাড়াতাড়ি রেডি হ, আমি তোর প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছি। রিমিকার পারমিশন নিয়ে টিয়াদের বাড়ি চলে আসলো তিথি দিয়া। দিয়া এসেই ঘুমিয়ে পড়ে। রাতে যখন ঘুম ভাঙে তখন দেখে ও রওশনের বুকের উপর ঘুমোচ্ছে। রাগে অভিমানে দিয়া উঠে ঘরের মধ্যে হাঁটাহাঁটি শুরু করে দিল। সারা রাত ওভাবেই হেঁটেছে। রওশন টের পেলেও কিছু বলল না। পরদিন বিকেলে নির্বিঘ্নে বিয়েটা শেষ হতে দিয়াকে নিয়ে ফিরে আসে রওশন। দিয়াকে খাইয়ে দিয়ে দাদাজানের রুমে চলে যায় রওশন। দিয়া গালে হাত দিয়ে রওশনের বলা প্রতিটা কথা বোঝার চেষ্টা করছে। সেদিন হসপিটালে দেখো দিয়া পাখি, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, আর তুমি চাও না বেবিদের কিছু হোক। আমি তোমাকে অ্যাবর্শন না চেক আপ করানোর জন্য এনেছি। তবে তোমাকে যে কোনো একটা অপশন বেছে নিতে হবে। এক আমি, দুই বেবিরা। এবার তুমি ঠিক করো কাকে চাও। আমাদের তিনজনকে তুমি কখনো একসাথে পাবে না। দেখুন, আমি আগেই বলে দিয়েছি আমি বেবিদের চাই। আপনারা তিনজন একসাথে থাকবেন, ভালো থাকবেন, সব ঝামেলা মিটে যাবে। ব্যাস, আমি থাকি বা না থাকি, তারা থাকবে। তাহলে জেনে রাখো, তুমি আমাকে 14 দিন পর আর পাবে না। তুমি তোমার বেবি নিয়েই থাকো। এদিকে রওশন নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে আর সেই জিনটার জন্য অপেক্ষা করছে যে দাদাজানের সাথে কথা বলেছিলেন ডায়েরির অবশিষ্ট। তবে বাচ্চাদের মাকে বাঁচানোর একটা উপায় আছে। কি উপায় সেটা আমিও জানি না। রায়হানের বড় ছেলেকে সেই দিন 2 রাকাত নফল নামাজ পড়ে কুরআন খতমের উদ্দেশ্যে তেলাওয়াত করা শুরু করতে হবে। ততক্ষণে হুজুর নাসিমউদ্দিন কর্তৃক সেই জিন এসেই উপায় বলে দিবে। 5 বছর পর আজ আমার ছেলে রায়হানের যমজ সন্তান হলো রওশন ও রৌশান। রৌশন বড়, তাই ওই হবে আগামী দিনের জিনের পিতা। আর রৌশককে নিয়ে যাব ইফরিত্তরে। আমি দাদা হয়ে কিছুই করতে পারবো না, তবে চুপ করেও থাকবো না। আমি রাদিন আজ আমার সমস্ত জ্ঞান অর্জিত সমস্ত শক্তি এই লকেটে জমা করে দিব। তারপর যাব ইফরিত্ত রাজ্যে। তোমরা হয়তো কেউই জানবে না এগুলোর কারণ। আমি আমার ঘর বন্ধ করে রাখছি। তবে যেদিন সময় হবে এবং ওরা আসবে, সেই দিন জোরে আমার ঘরে ঢোকার অনুমতি পাবে। আল্লাহ হাফেজ। আল্লাহ তোমাদের সহায়ক হন। রওশনের সুরেলা কণ্ঠের তেলাওয়াত নিজ অবধি পৌঁছে গেছে। দিয়া গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে উপরে আসতে থাকে। ঠিক তখনই ওর মনে হলো ওর পেটে কেউ কিছু দিয়ে আঘাত করছে। দিয়া সিঁড়ির উপর বসে পড়ল। তারপর পেটে হাত রেখে কাঁদতে কাঁদতে গোঙাতে লাগলো। বাবু, তোমরা কেন তোমাদের আম্মুকে কষ্ট দিচ্ছ? তোমরা কি তোমাদের আম্মুকে ভালোবাসো না? তোমাদের কি আমাকে পছন্দ হয়নি? জানো, ছোটবেলায় আমারও আম্মু ছিল না। অনেক কেঁদেছি আম্মুর জন্য, তবুও ফিরে পাইনি। তোমাদের জন্মের পর তো আমি থাকবো না। তখন না হয় তোমরা ভালো থেকো, তোমাদের জন্ম হওয়া পর্যন্ত স্থির থাকো। না হলে তোমাদের আব্বু যে তোমাদেরকে ভুল বুঝে কষ্ট পাবে। আমি জানি তোমরা নিষ্পাপ, তোমরা ইফরিতের জন্য এমন করছো, কিন্তু দেখো সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর বেস্ট বেবি হবে তোমরা। আমাকে তোমাদের আব্বুর কাছে যেতে দাও প্লিজ। দিয়া অনুভব করতে লাগলো ওর পেটটা নর্মাল হয়ে গেছে। মায়ের কথা হয়তো ভ্রণে থাকা সন্তানও বুঝতে পারে। ও চোখের পানি মুছে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। রওশন দরজা ভেতর থেকে লাগিয়ে দিয়েছে।
আর পর্দা টেনে দিয়েছে, যার কারণে দিয়া ঢুকতে গিয়েই ধাক্কা খায়। দিয়া দরজার গা ঘেঁষে বসে পড়ে ভেতরে। রওশন যখন 14 পাড়ায় পড়ছে তখন ওর রুমটা পুরো অন্ধকার হয়ে যায়। রওশন বুঝে যায় যে সে আসে, তাই তেলোয়াতটা আরও গভীরভাবে এবং জোর গলায় করতে লাগলো। রওশনের ঠিক সামনে বসে আছেন সে, তবে উজ্জ্বল আলো থাকায় কোনো কিছুই দেখা যাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম রওশন। ওয়ালাইকুম আসসালাম। নিজের স্ত্রীকে বাঁচাতে গেলে আমাকে আপনার মধ্যে সমিত হতে হবে, আপনার শরীরে নিজের নিয়ন্ত্রণ নিতে হবে, সেটাও আপনার অনুমতি নিয়ে। আমার কি করণীয়? আপনাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। তবে আপনার স্ত্রীকে অনেক কিছু করতে হবে। বাচ্চাদের সামলে রাখতে হবে, তাদের ভ্রূণ থেকেই পর্যাপ্ত শুভ চিন্তা নিয়ে ভাবতে শেখাতে হবে, অনুভূতি তৈরি করতে হবে, ওদের বাচ্চাকে ধ্বংস করতে হবে। তার জন্য আমার এবং আপনার শরীর প্রয়োজন। আপনি আমার মধ্যে সমাহিত হন, অনুমতি দিচ্ছি আমি। রওশন কথাটা বলে চোখ বুজে ফেলে। কিছুক্ষণ পর ও অনুভব করলো একটা দমকা গরম বাতাস ওর শরীর ছুঁয়ে গেছে। ও আবার কোরআন তেলাওয়াত শুরু করে। রাত 8টায় কোরআন খতম হয়। কোরআন শরীফ এবং জায়নামাজ গুছিয়ে ও দরজা খুলে বাইরে আসে, কিন্তু দরজা খুলতেই ওর চোখ আটকে যায় মেঝেতে পড়ে থাকা দিয়ার উপর। দিয়া শুয়ে শুয়ে চোখ মেলে ওর দিকে তাকিয়ে আছে। তুমি এখানে কি করছো দিয়া পাখি? কিছু না, বলেই উঠে চলে গেল দিয়া। রওশনের দিয়ার ব্যবহার মোটেই ভালো লাগছে না, কোথাও একটা ঝামেলা আছে। এরপর থেকে দিয়া অনেক চুপচাপ হয়ে যায়। সারাদিন একা একা বিড়বিড় করে, কারোর সাথে কথা বলে না। রওশনকে দেখলে একভাবে তাকিয়ে থাকে আর পেটে হাত বোলায়। আজ পূর্ণিমা। রওশন ক্ষিপ্ত হয়ে ইয়ারাফ ম্যানশনে আসে। রওশন তখন দিয়ার বিছানার পাশেই নামাজে দাঁড়িয়ে কাঁদছিল আর দিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছিল। বাহ ভাই বাহ, কি খেললি তোরা। রোশানের রাগ মিশ্রিত কণ্ঠ শুনেও বিন্দুমাত্র নড়ল না রওশন। দুদিকে সালাম ফিরিয়ে মোনাজাতের জন্য অগ্রসর হলো। রোশান রেগে দিয়ার দিকে এগোতে লাগলো। দিয়ার উপর উবু হয়ে শূন্যে ভাসতে লাগলো রোশান। দুহাতে দিয়ার গলা চেপে ধরতেই রওশন এসে রোশানের হাত ছাড়িয়ে দেয়। তোমার সমস্যা আমার সাথে রওশন, দিয়া পাখির সাথে না। যদি প্রকৃতির ইফতির হও তাহলে আমার সাথে লড়াই করো, দিয়া পাখির কাছ থেকে সরে আসো। তোর সাথে প্রতিশোধ নিতেই হবে, কেননা আজই নিয়ে নেই। সুযোগটা তো তুই নিজের করেই দিলি, তুই তৈরি হয়ে যা। এখানে না, ছাদে। এখানে দিয়া পাখি আছে। ও হ্যাঁ, এখানে তো ভাবি আছে, চল তাহলে ছাদে গিয়ে খেলি। ছাদের মাঝামাঝি দাঁড়িয়ে আছে দুই ভাই, দুজনের হাতে 2টা করে ছুরি। রওশনের চোখের সামনে আবছা হয়ে ভাসতে লাগলো রোশানের বুকের জন্মদাগে ছুরি বসিয়ে দিলে রোশান আগুন থেকে মানুষে পরিণত হচ্ছে। ঠিক সেই মুহূর্তে রোশান রওশনের ডান হাতে ছুরি দিয়ে আঁচড় দিল। অপ্রস্তুত হয়ে গেল রওশন, ব্যথায় চোখ মুছে দিল। রওশন শুনতে পেল কেউ ওকে বলছে, চিন্তা করবেন না রওশন, আমি আছি। আপনি চোখ বুজেই থাকুন, আমি বাকিটা দেখছি। রওশনের হাত আপনা আপনি উপরে উঠে যায়। রওশন অনুভব করতে লাগলো ও ঘুরছে, ওর পাও 1 পা 2 পা করে এগোচ্ছে। বেশ কিছুক্ষণ পর রোশানের চিৎকার চোখ মেলে তাকালো রোশন। চোখের সামনে রোশান পড়ে আছে আর ওর বুকে ছুরি গেঁথে রেখেছে রওশনের হাত। রওশনের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রোশানের চোখ স্থির। রওশন ছুরি ছেড়ে রোশানের মাথা নিজের কোলে রাখলো। ভাই ভাই দেখ আমার দিকে, ঠিক হয়ে যাবি তুই, কিচ্ছু হবে না তোর। রওশন দেখ, আমি তোর ভাই। ছুরিটা হাওয়ায় মিলে গেল, চোখ বুজে নিল রোশন। রোশনকে নিজের কাঁধের সাথে হেলান দিয়ে টেনে দাদাজানের ঘরে নিয়ে গেল। চৌকিতে রোশনকে শুইয়ে দিয়ে ওর হাত ধরে বসে কাঁদতে লাগলো। বিশ্বাস কর ভাই, আমি কখনো তোকে কষ্ট দিতে চাইনি। এমনকি আমরা ইচ্ছা করে তোকে ইফতিরও হাতে তুলে দেইনি। সবটা পূর্ব পরিকল্পনা ছিল। তুই শুধু শুধু ভুল বুঝেছিলি আমাদের, আর এপ্রিতা শেষ সুযোগে তোর মনে বীজ দিয়ে দিয়েছিল। সকালে রওশনের ঘুম ভাঙতেই ও দেখল রোশন চৌকিটার উপর বসে অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে, পরনে একটা গেঞ্জি আর লুঙ্গি। দেখ ভাই, আমার পরনে সব কি লুঙ্গি ফুঙ্গি। রোশন স্বাভাবিকতা ভাবাচ্ছে রওশনকে। কাল রাত অবধি রোশন একরকম ছিল, আর এখন রওশন উঠতে গেলে রোশন ওর হাত টেনে ধরে। আমার ভুলের জন্য সরি ভাই, দেখ আমি আর আগের মতো নেই, ভালো হয়ে যাব আমি।
কখনো কাউকে কষ্ট দিব না, কারোর খারাপ চাইব না। মাফ করে দে আমাকে। রওশন এবার আর থাকতে পারল না, জড়িয়ে ধরল রোশনকে। দীর্ঘ 25 বছর পর রোশন নিজের ভাইকে ফিরে পেল। হ্যাঁ, ওর ভাই যে এখন ইফরিত্ত না, একজন সাধারণ মানুষ। রওশনকে রিমিকাদের কাছে রেখে রওশন দিয়ার কাছে গেল। দিয়া তখন আপেল খাচ্ছিল। এই একটা ফলই সারাদিন খায় ও। দিয়া পাখি গুড মর্নিং। জানো দিয়া পাখি, রোশন ঠিক হয়ে গেছে। এবার আমাদের বেবিরাও ঠিক হয়ে যাবে। সেদিন রাগের মাথায় ভুলভাল বেলে ফেলেছি, মাফ করে দাও আমায়। দেখো এবার সব ঠিক করে দিব আমি। দিয়া রওশনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রওশন দিয়ার চোখের দিকে তাকাতেই ওর সমস্ত শরীর শিরশির করে উঠল। দিয়ার চোখের স্থির শীতল চাহনি ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে রওশনকে। দিয়া পাখি কোনো সমস্যা? দিয়া রওশনের কথার পাত্তা না দিয়ে আবার নিজের পেটে হাত রেখে বিড়বিড় করতে লাগলো। রওশন অবাক হয়ে চেয়ে রইল দিয়ার দিকে। এটা কি সেই দিয়া যে সারাদিন দুষ্টুমিতে মেতে থাকতো, বক বক করে সবার কানে 12টা বাজিয়ে দিত? এতদিন রোশনের কথা ভেবে তোমাকে একা থাকতে দিয়েছি। আর না, তোমাকে আগের মতো নর্মাল হতেই হবে। তোমার এই অবস্থার জন্য হয়তো কোনো না কোনোভাবে আমি দায়ী। আমাকে আমার ভুল শুধরে নিতে হবে। রওশন গিয়ে দিয়ার পাশে বসলো। দিয়া আর চোখে একবার রওশনের দিকে তাকিয়ে আবার আয়নার দিকে তাকালো। পেটটা একটুও মোটা হয়নি দেখে কেঁদে ফেললো ও। বেবি তোমরা বড় হচ্ছ না কেন? কবে আসবে তোমরা? তোমরা না আসলে তো তোমাদের আব্বু তোমাদের ভুল বুঝবে। তাড়াতাড়ি আসো তোমরা। শোনো, আমি যখন থাকবো না তখন একটু দুষ্টুমি করবে না, ঠিক আছে? তোমাদের আব্বুকে একটু বিরক্ত করবে না। দিয়া পাখি কি বলছো এসব? এসব বলতে হয় না। তুমি থাকবে না এটা কে বলেছে? তুমি থাকবা, আমি থাকবো, আমাদের বেবিরা থাকবে। দিয়াকে একটু জড়িয়ে ধরতে দিয়া সরে গেল। রওশন অসহায় চোখে দিয়ার দিকে তাকিয়ে আছে। দিয়া পাখি, বিবি দেখো, এই লোকটা তোমাদের আব্বুকে বিরক্ত করছে। এটা পচা লোক। তোমরা বড় হলে কখনো পচা লোকদের সামনে যাবে না। দিয়ার কথা শুনে রওশন অবাকের চরম সীমায় পৌঁছে গেল। দিয়া সব কি বলছে? রওশন দিয়ার হাত ধরতেই দিয়ার রেগে রওশনের হাতে জোরে কামড় দেয়। ডোন্ট টাচ মি। হাউ ডেয়ার ইউ টু টাচ মি। আমার বেবিদের আব্বু যদি জানে তাহলে আপনাকে শেষ করে দিবে, জাস্ট শেষ করে দিবে। দিয়া পাখি, আমাকে চিনতে পারছো না? আমি রৌশন, তোমার রৌশন, তোমার বেবিদের আব্বু। বেহায়ার লোক, এসব বলতে লজ্জা করে না? আপনাকে দেখলেই তো মনে হয় আপনি সুবিধার না। হুটহাট করে বিছানায় শুয়ে পড়েন, এ ঘরে ঘুরঘুর করেন। আমার বাবুদের আব্বু কোথায়? সে বলেছিল বেবি থাকলে উনি থাকবেন না। তিনি কোথায়? ওনাকে এনে দিন। রওশন চুপ করে দিয়ার কথা আর অবস্থা বোঝার চেষ্টা করছে। ভুলে যাওয়ার সমস্যা তো ওর আগে থেকেই আছে, কিন্তু এমন অদ্ভুত ব্যবহার তো ও আগে কখনো করেনি। দিয়া চিল্লাচিল্লি করায় রওশন রুম থেকে বেরিয়ে যায়। ঘন্টা দুয়েক পর ডক্টর আঙ্কেলকে নিয়ে আসে রওশন। দিয়া আঙ্কেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডক্টর আঙ্কেল ওকে শান্ত করার জন্য একটা ইঞ্জেকশন বের করতে দিয়া চিল্লিয়ে ওঠে। প্লিজ আমার বাবুদের মারবেন না। ওরা তো কোনো অন্যায় করেনি। ওদের আব্বু ওদের মারার জন্য আপনাদেরকে পাঠিয়েছে, তাই না? দয়া করে ওদের কিছু করবেন না। ওরা খারাপ বেবি না, ওরা অনেক ভালো বেবি। চলে যান প্লিজ। রওশন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আঙ্কেল ওকে চুপ থাকতে বলেন। মামুনি, বেবিদের কিছু হবে না। আমরা তো এটা বেবিদের ভালোর জন্যই দিচ্ছি। এই মেডিসিনে বেবিরা তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তারপর তোমার সাথে খেলবে। আমি জানি বেবি হলে আমি মরে যাব। রওশনকে নিয়ে বেরিয়ে আসলো আঙ্কেল। দেখলে তো আঙ্কেল, আমাকে অবধি চিনতে পারছে না। সেই 11 দিন আগের কথা এখনো জপছে আর এমন করছে। ডিপ্রেশনে চলে গেছে মেয়েটা। বেবিদের জন্য অতিরিক্ত চিন্তা আর তোমার প্রতি ভয়, এই দুইটার জন্য ওর কথা মনে থাকলেও কাউকে ঠিকভাবে চিনতে পারছে না, বিশ্বাস করতে পারছে না। মেয়েটাকে নিয়ে সত্যিই এবার টেনশন হচ্ছে। যদি একা থাকতো তাহলে সমস্যা ছিল না, কিন্তু ওর সাথে এখন বেবিরা আছে। সবসময় আমার ভুলের জন্য সবাই সাফার করে। তোমার জন্যই কিন্তু সব সমস্যার সমাধান হয়। এবার এটাও হবে। তোমাদের ফ্যামিলির জিনদের কি অবস্থা? দিয়াকে নিয়ে ভেবো না। প্রপার সাপোর্ট পেলেও আবার আগের মতো হয়ে যাবে। এ বিষয়ে রিমিকা আর রোশনি ভালো বুঝবে। জি আঙ্কেল। দেখতে দেখতে 7 মাস কেটে গেল। আজ সকাল থেকে দিয়ার লিভার পেন শুরু হয়েছে।
রোশান একা বাড়ি ছিল, তাই ও নিজেই দিয়াকে নিয়ে হসপিটালে গেছে আর রওশনকে ইনফর্ম করেছে দিয়াকে ওটিতে নিয়ে গেছে। 15 মিনিট হলো, তার মধ্যেই রওশন চলে এসেছে। রওশনের সারা শরীর ভয়ে ঘেমে গেছে। রওশন দিয়া কোথায়? 5 মিনিট পর বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা গেল। ওদিকে রওশন দিয়ার অবস্থা জানার জন্য অস্থির হয়ে আছে। একজন নার্স 2টা সাদা ধবধবে বেবি নিয়ে বেরিয়ে আসলো। কংগ্রাচুলেশন মিস্টার ইয়ারাফ, আপনি যমজ সন্তানের পিতা হলেন। একটা মেয়ে একটা ছেলে। দিয়া কেমন আছে? ছেলে বেবিটা বলে উঠল। নার্স ভয়ে একটা চিৎকার দিল। পেট থেকে বাইরে এসেই বাচ্চা কথা বলে কিভাবে? রোশন আর রওশন বেবিদের কোলে নিল। রওশন ছেলে মেয়ের কপালে চুমু দিয়ে চেয়ারে বসে রইল। আজ কোনো ভয়, কোনো জিন, কোনো অশুভ শক্তি ওদের জীবনে নেই। সব বাধা শেষ, সব আশঙ্কা শেষ। তবে এই জয়টা অর্জনের পেছনে রয়েছে এক কালিমা ঘেরা রাত। 3 মাস আগে দিয়া তখন 5 মাসের প্রেগনেন্ট। দিয়া তখনও মানসিক ভারসাম্যহীন। কথায় কথায় রওশনকে কামড় দেয়। রওশনের চুল টেনে ছেড়ে বাড়ির সবার প্লেট বাদ দিয়ে রওশনের প্লেটে মশলার পরিমাণ বেশি দেয়। এক কথায় রওশনকে উত্ত্যক্ত করাটাই দিয়ার প্রধান উদ্দেশ্য। 5 বছরের বাচ্চাদের মতো বিহেভ করতে থাকে ও, আর রওশন হাসি মুখে সবটা মেনে নিতে থাকে। এক পূর্ণিমার রাতে রওশন তখন কোরআন শরীফ পড়ছিল। ঠিক তখনই ও টের পায় ওর পেছন দিয়ে হেঁটে কেউ বাইরে চলে যাচ্ছে। রওশন কোরআন পড়া শেষ করে জায়নামাজ উঠিয়ে বিছানার দিকে তাকালো। দিয়া নেই। রওশন অবাক হলো না, কারণ প্রতি পূর্ণিমায় দিয়া ছাদে বসে ওর বেবিদের সাথে গল্প করে। রওশনও ছাদে চলে আসে, কিন্তু ছাদে পা রাখতেই ভয়ে শিউরে ওঠে ও। দিয়া ছাদের কর্নারে দাঁড়িয়ে আছে। ও ডান পাশে একটা শিয়াল, বাম পাশে কুকুর, আর সামনে একটা কাক উড়ছে। দিয়া বারবার ওদিকে যেতে চাচ্ছে, কিন্তু পারছে না। কোনো এক অদৃশ্য শক্তি বাধা দিচ্ছে ওকে। রওশন দিয়ার কাছে যেতেই শিয়ালটা ঝাঁপিয়ে পড়ে রওশনের উপর। রওশনের গলায় মুখে আঁচড় দেয়। ঠিক তখনই রওশন শুনতে পায়, চিন্তা করবেন না, আমি চলে এসেছি রোশন। আজ এই ইফিত্তদের শেষ হবে। মুক্ত হবেন আপনারা আর আমি। রওশনের নখগুলো আকারে বড় হতে লাগলো। রওশন চোখ পুরো বাদামি হয়ে গেছে। রওশন শিয়ালটাকে নিজের সর্বশক্তি দিয়ে পাশে ছুঁড়ে মারলো আর নিজে উঠে দাঁড়ালো। জানি না কি জন্য তোরা দিয়া পাখির পেছনে পড়ে আছিস, তবে যে উদ্দেশ্য হোক, আজ তোদের শেষ চিহ্নটুকু তোদের জাতি খুঁজে পাবে না। চোখের পলকে এক নিমিষে কুকুর, শিয়াল, কাক এক হয়ে একটা বড় সাপ হয়ে গেল আর দিয়াকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। দিয়া ব্যথায় কুকড়ে উঠল। ওর চোখের সামনে ভেসে উঠল রোশানের সেই মায়াবী চোখের হাসি মাখা মুখ। পেটে ব্যথায় শেষ হয়ে যাচ্ছে দিয়া। বেবি, তোমরা কিছু করো, না হলে এই সাপটা আমাদের মেরে ফেলবে। তোমরা না স্ট্রং বেবি, ভবিষ্যতের জিন। হঠাৎ একটা কর্কশ গলা শোনা গেল। কথার সাথে ভেসে আসছে ফোঁস আওয়াজ। তোমাদের দাদা আমাকে 2টা শরীর দেয়নি, কিন্তু সে অনেক বুদ্ধিমান, তাই আজ তোদের 4টা শরীর পেতে চলেছি। সেদিন 2টা শরীর নিলে শক্তি হয়তো পেতাম, কিন্তু আজকের চেয়ে কম। আজ তোদের শরীর নিব আমি। রওশন দেখলো দিয়া শ্বাস নিতে পারছে না, তাই কাতর কণ্ঠে বলল, শুধু আমাকে মারো, ওদের ছেড়ে দাও। আমার দাদাজান ভুল করেছেন, তার শাস্তি আমি পাবো, ওরা না। তবে তাই হোক, জাদুর ছুরি আনো আর নিজেকে শেষ করো। কথাটা শোনা মাত্র দিয়া চিল্লিয়ে উঠল, না রওশন প্লিজ, নিজের কিছু করবেন না, আল্লাহর দোহাই লাগে, নিজের ক্ষতি করবেন না। চোখ বুঝতেই রওশনের হাতে ছুরি এসে যায় আর রওশন ছুরিটা তুলে দিয়ার দিকে তাকায়। আমাদের পথ চলা এখানেই শেষ দিয়া পাখি। আমি এটা জেনে গেলাম যে তুমি আমাকে চিনতে পেরেছো। পরকালে যা হবার তাই হবে, কিন্তু মৃত্যুর আগে যে শান্তিটা পেলাম সেটা অনেক। বেবিদের খেয়াল রেখো, ওরা কিন্তু আমারও বেবি। সেদিন রাগে মাথায় কি না কি বলেছি, ওর জন্য ক্ষমা করে দিও। আর একটা কথা, ভালোবাসি তোমাকে, এটা সবসময় অনুভব করো। রওশন ছুরিটা নিজের পেটে ঢুকিয়ে দিল। রওশনের পেট পেয়ে রক্ত পড়ছে। দিয়ার সারা পৃথিবী যেন থমকে গেল। ও এক মনে রওশনের দিকে তাকিয়ে আছে। মেঝেতে লুটিয়ে পড়ল রওশন। দিয়ার গলা দিয়ে অস্পষ্ট শব্দ বের হলো, রওশন। দিয়াকে পেঁচিয়ে রাখা সাপটা দিয়ার থেকে সরে গিয়ে বিদঘুটে আওয়াজ করে হাসতে লাগলো।
ঠিক তখনই রওশনের শরীর থেকে এক উজ্জ্বল আলোক রশ্মি বের হলো এবং জুব্বাধারী মানবের রূপ নিল। অবয়বটি সাপের দিকে এগিয়ে যাচ্ছে। এবার তোকে শেষ হতে হবে ইফিত্ত। আমার ছেলেকে মারার প্রতিশোধ নিব আজ। আমার পরিবারের দিকে হাত বাড়ানোর শক্তি পাবি না তুই। দিয়া অবাক হয়ে অবয়বটার দিকে তাকিয়ে আছে। অবয়বটি আস্তে আস্তে সাপটার সামনে গেল, তারপর সাপটার গলা চেপে ধরল। সাপটা তখনই রূপ বদলে কাক হয়ে যায়। দিয়া সেটা দেখে সেন্সলেস হয়ে যায়। ভোর 4টা, দূর থেকে আজানের ধ্বনি কানে ভেসে আসছে। আড়মোড়া ভেঙে উঠে বসলো দিয়া। শরীরটা আজ অনেক হালকা আর ফুরফুরে লাগছে, কিন্তু উঠে বসতেই ওর কলিজা কেঁপে উঠল। সামনে সেই অবয়বটি দাঁড়িয়ে আছে, আর তার সামনে শেয়াল, কুকুর আর কাকের মৃতদেহ। দিয়া ভয়ে ঘেবে যাচ্ছে। ভয় পেও না দিয়া, আমি তোমাদের দাদা যান। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। দয়া করে আমার কথা শোনো। জি। রোশনের পেটের জখমটা অনেক গভীর। ওটা গরম পানি দিয়ে পরিষ্কার করে মলম লাগিয়ে বেঁধে দাও। দাদা ভাই জেনে বুঝে কেন যে এমন করলো, তোমাকে অনেক ভালোবাসে, বুঝেছো? হুম। তোমাদের দাদিজানকেও আমি খুব ভালোবাসতাম, কিন্তু সে কখনো আমাকে টাক বানায়নি। কিন্তু তুমি তো আমার দাদা ভাইয়ের সব চুল টেনে ছিঁড়ে ফেলেছো। আমি কখন? আচ্ছা, তুমি ওর জখম পরিষ্কার করো আগে। আমি নামাজ পড়িনি। তাড়াতাড়ি করো, না হলে দাদা ভাই আরও কষ্ট পাবে। দিয়া নিচে গিয়ে ফার্স্ট এড বক্স এনে রওশনের শার্ট খুলে ড্রেসিং করতে গেল, কিন্তু রওশনের সারা গায়ে কামড়ের দাগ দেখে থমকে গেল। তবুও ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে দিল। ততক্ষণে রাদিনের নামাজ শেষ। নাও, রোশনকে ডেকে নামাজ পড়ো দুজনে। উনি উঠবে? তো আমার দাদা ভাইকে কি তোমার দুর্বল মনে হয়? এতটুকুতে ওর কিচ্ছু হবে না, ডাক দাও। আচ্ছা। দিয়া রওশনকে 3বার ডাক দিয়ে রওশন উঠে যায়। ওরা দুজন অজু করে দাদাজানের ঘরেই নামাজ পড়ল। তারপর চৌকিটার সামনে দাঁড়ালো। বসো তোমরা। আর দিয়া, তুমি চৌকিটার উপর বসো, তোমার নিচে বসতে কষ্ট হবে। আমার চেয়ে বহু বেশি আপন হয়ে গেছে তোমার কাছে দাদাজান। হয়েছে তো, সে যে আমার একা নেই, তার সাথে আরও দুজন আছে, আমার দাদা ভাইয়ের সন্তান। আপনি ভূত হলেন কিভাবে? ভূত? আমি এখন জিন রূপে আছি। আর জিন হতে পেরেছি কারণ আমি বেঁচে থাকতেই ইফরিত্তদের সংস্পর্শে গিয়েছিলাম হুজুর নিজামুদ্দিনের সাহায্যে। তবে আজই আমি মুক্তি পাব। মানে তুমি আবার চলে যাবে? থেকে যাও। আমি চাইলেই তো সব হবে না, সব কিছুর একটা নিয়ম আছে, সময় আছে। এতদিন আল্লাহর রহমতে জিন হয়ে থাকতে পেরেছি, কিন্তু আজ আমার প্রতিশোধ পূর্ণ, তাই আমার কাজ শেষ। আচ্ছা, আমার পেট এত বড় কেন? বাবু তো 10-12 দিনের। জি না ম্যাডাম, আপনার প্রেগনেন্সির 5 মাস চলছে, আর কিছুদিন পরেই আমাদের বেবিরা আসবে। কি? এতদিন, সরি, এত মাস হলো কিভাবে? আর আমার তো মনেই নেই কেন? তোমাকে ইফরিতরা বস করে রেখেছিল দিয়া। যেদিন রোশনিকে বাঁচানোর জন্য ওর সামনে গেছিলে, সেদিন ইফরিতের নজর তোমার ওপর পড়ে। আর এটা পূর্ব নির্ধারিত ছিল, তাই খাতে লেখা ছিল তোমার মৃত্যুর কারণ তোমার ছেলে মেয়ে হবে। এতদিন কি আমি আপনাকে কষ্ট দিছি? না না, আমার তো আরও বউ আছে, তারা দিয়েছে। তুমি তো কখনোই কিছু করো না। আমাকে নিয়ে তো তোমার কোনো চিন্তাই নেই, সবসময় বেবিদের নিয়ে ভাবো। অদ্ভুত মানুষ তো আপনি, যে বেবিদের হিংসা করছেন। দেখেছেন দাদাজান, আপনার দাদা ভাই কেমন? দাদাজান কি বলবে? আব্বুর কাছে শুনেছি দাদাজান নাকি দাদাজানকে চোখে হারাতো। আমার ডুপ্লিকেট হয়েছে এই ছেলেটা, কোথায় কোথায় ফাঁসিয়ে দেয়। কিন্তু এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। তোমাদের ছেলেরা কিন্তু বিশেষ এবং অদ্ভুত রকমের বাচ্চা হবে। মানে? ওরা 8 মাসে জন্ম নেবে, জন্ম নিয়েই কথা বলতে পারবে, আর 6 মাসে হাঁটতে শিখবি। কেমন বাচ্চা? তোমার অদ্ভুত বরে অদ্ভুত বাচ্চা, বুঝলে তো দিয়া। রওশন নিজেও ছোটবেলায় অনেক দুষ্টু ছিল, তবে তোমার চেয়ে কম। আমি কি দুষ্টু? সন্দেহ আছে? আপনাকে জিজ্ঞাসা করিনি, দাদাজানকে জিজ্ঞাসা করেছি। উফ, আমার দিয়া একটুও দুষ্টু না, বরং অনেক বেশি দুষ্টু। দেখো, সকাল হয়ে আসছে, আমাকে যেতে হবে। ভালো থেকো তোমরা। আস্তে আস্তে ভোরের আলোয় বিলীন হয়ে গেল রাদিন। দিয়া আর রওশন শুধু চেয়ে চেয়ে দেখল। বর্তমানে
কেবিনের বেডে শুয়ে আছে দিয়া, আর পাশের দোলনায় দুলছে দিন আর রুহানি। রওশন বাচ্চাদের পাশে বসে ওদের ইংরেজি শেখাচ্ছে। ওদের হাসাহাসিতে দিয়ার ঘুম ভেঙে যায়। দিয়া পাশে তাকাতেই রুহানি বলে উঠল, ভর দুপুরে গুড নাইট। ঠিক তখনই দিন বলে উঠল, হোয়াইল আর ইউ মাম্মা? ওদের ভুলভাল ইংলিশ শুনে রওশন চোখ বড় বড় করে তাকায়। দিয়া বোঝার চেষ্টা করছে যে ওরা কি বলছে। ঠিক তখন রওশন বলে উঠল, মান সমান সব ডুবিয়ে দিল। গুড নুন কে নাইট, হাউ আর ইউ কে হোয়ার আর ইউ বলছে। দিয়া কিটকিটিয়ে হেসে উঠল। নিঝুম, রোশনি, তুহিন, তিথি আর সবুজ টিয়া আসলো। তিথি 6 মাসের প্রেগনেন্ট আর টিয়া 2 মাসের। রোশনিদের বিয়ে 3 মাস পূর্ণ হয়েছে। তিথি আসতেই দিন বলে উঠল, তিথি, ইউর মাদার ইজ মাই। তিথি বাচ্চাদের গলা শুনে ভয়ে তুহিনের হাত চেপে ধরল। তুহিন রওশনের দিকে তাকালো। রওশন চোখ বুজে বলল, তিথি দ্বিগুণ তোমার মেয়েকে চাচ্ছে, আর আমার বেবিরা এখন থেকেই কথা বলতে পারে, সো ডোন্ট বি প্যানিক। রোশান আসলো নুহাকে নিয়ে। হ্যাঁ, এটা সেই নুহা যে খুলনাতে দিয়াদের ক্লাসে পড়তো। টিয়ার বিয়ের পর টিয়া নুহাকে নিয়ে একদিন দিয়াদের বাড়ি আসে। তখন নুহাকে দেখেই রোশান নুহার প্রেমে পড়ে যায়। প্রেমের ট্রেন এখনও চলছে, খুব শীঘ্রই গন্তব্যে পৌঁছে যাবে। টিয়া বেবিদের কাছে গেল। ফর্সা গুলোমুলো নীল চোখের বাচ্চা, টোটালি বিদেশি বাচ্চা। শ্যামলা মেয়েদের এমন বাচ্চা হয় কি করে? দিয়া, এটা মনে হয় এক্সচেঞ্জ হয়ে গেছে, অন্যের বাচ্চা চলে এসেছে, রুহানি বলল। টিয়া দেখল রুহানি মুখের ভেতর আঙুল দিয়ে চোখ পিট করে কথা বলছে, আর এরা ইংলিশ বলার চেষ্টা করছে। এদের এই বয়সে ভুলভাল ইংলিশ শিখিয়েছে কোন গাধা? বুদ্ধি সত্যি মাথায় নেই নাকি? তোমাদের এসব কে শিখিয়েছে বেবি? রওশন অসহায় চোখে বাচ্চাদের দিকে তাকালো। এটা ঠিকঠাক বলতে পেরেছে হায়রে বাচ্চা। কেবিনের সবাই জোরে জোরে হেসে দিল। সবুজ হেসে বলল, কেড়ে দিয়া তোর মতো পেঁচলো ডাইনির মতো শর্টলি সাদা সিধে মেয়ের বাচ্চার এমন অদ্ভুত টাইপের হলো, ভাবা যায়? অ্যামাজিং। দিয়া রওশনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, বড়টাই তো অদ্ভুত, বেবিরা স্বাভাবিক হবে কি হবে? সবাই হেসে বলল, আসলেই অদ্ভুত বর্তর। আসলেই অদ্ভুত বর্তর। এভাবেই চলতে থাকুক ওদের হাসি, কান্না, মজা, খুনসুটিতে চলমান জীবন। সারা জীবন এভাবেই অটুট থাকুক ওদের বন্ধুত্ব আর ওদের ভালোবাসা।